মানুষ অনেক সময় নিজেদের অজান্তেই জিন জাতির দ্বারা হয়রানির শিকার হয়। মানুষের কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু খারাপ প্রজাতির জিন মানুষকে হয়রানি করে। আজকের এই ঘটনাটি ঠিক এমনই এক বিষয় নিয়ে। একজন মেয়ে তার কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু জিন তাকে পজেস্ট করে, কিন্তু কেন? এর পেছনে সেই জিনগুলোর কি উদ্দেশ্য? আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ঘটনা নিয়ে। ঘটনা শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি ভূত FM এবং ভূত.com এর একজন নিয়মিত লিসেনার মোহাম্মদ রুবেল হৃদয় ভাইয়ার কাছ থেকে। তো চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহীনে। বলছেন রুবেল ভাইয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ রুবেল হৃদয় বলছি দিনাজপুর সদর থেকে। ঘটনা শুরুর আগে আমি প্রিয় রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতগুলো বছর যাবৎ আমাদের এভাবে ভৌতিক আনন্দ উপহার দেবার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে যাওয়া যাক মূল ঘটনায়। আমার বাবারা মোট 4 ভাই। ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 10 বছর আগে। এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘরের দরজার ওখানে চলে আসে। সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন। এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে। এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায়। কি আর করা? এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে, ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে এক সময় রুমি কান্না শুরু করে। চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে। তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। পরদিন রুমির প্রচন্ড জ্বর আসে। সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে আর শুধু বলছে, আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি। কাকের মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই। দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে। আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা। 12-13 বছরের বাচ্চা গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি। এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন। নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে, তোরা ওকে নিয়ে এসেছিস, ও আমাদের কি করবে? যা যা, ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে নিয়ে আয়। ওকে দেখতেও তো আমার অনেক ঘৃণা করছে। এই মেয়ের থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না। যা, তুই চলে যা এখান থেকে,
যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না। দাদু রুমির মুখে সব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফোঁ দিতে শুরু করেন। রুমি ছটফট করতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামাননি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন, তোরা কতজন? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমরা সনাতন ধর্মের 7 জন জিন। গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকের জঙ্গলে গিয়েছিল। আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল। এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে। আমাদের মেজ ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। আমাদের ওকে চাই। আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। পারলে আটকাস আমাদের। এই বলে রুমির ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমির এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সূরা পাঠ করে রুমির শরীরে ফোঁ দিতে শুরু করে। সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। প্রায় মিনিট 10 পর রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়ে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন। ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গান নষ্ট করে, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়। আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না। তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও। এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন। কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দেই। দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয়। পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি। খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নাম করা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান। প্রিয় লিসেনার্স, কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছিল সেসব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে। কাকি বলেন, রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জের সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে। আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম। একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো। একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান। কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফোঁ দিতে শুরু করে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফোঁ দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে, আমরা এই মেয়েকে নিয়ে যাবই, তুই যাই করিস না কেন লাভ হবে না। এরপর কবিরাজ সেই জিনগুলোকে বোঝাতে শুরু করেন, কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র পড়ে সেই বোতলে ফোঁ দিতে শুরু করেন। কবিরাজের বোতলে ফোঁ দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন। এমন সময় রুমির ভেতরে থাকা সেই জিনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দে, আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না, আমরা এই মেয়েকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে, একটি কালো রঙের পাঁঠা আমাদের আবাসস্থলের সেই জঙ্গলে আপনাদের রেখে আসতে হবে। এই বলে রুমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। এরপর আমরা সেই কবিরাজের কাছে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিনদের কথা মতো পরদিন রাতে একটি কালো রঙের পাঁঠা কিনে সেই জঙ্গলে রেখে আসি। এরপর থেকে রুমিও একদম সুস্থ হয়ে যায়। রুমির সাথে এইসব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছুদিন, বেশ কিছু বছর। রুমি ভালোভাবে পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ একদিন রুমি স্কুল থেকে একজন স্যার আমার চাচার নাম্বারে ফোন করেন। চাচা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে স্যার বলে ওঠেন, ভাই আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, আপনার মেয়েকে আমরা 4-5 জন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। রুমি খুবই অস্বাভাবিক আচরণ করছে। ও শুধু বলছে আপনাদের গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে যাবে আর বারবার সে জ্ঞান হারাচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন।
স্যারের কথা শেষ হতেই আমি এবং চাচা চাচি মিলে রুমির স্কুলে যাই। রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবার সেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই। এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই। কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলে। ওই দিন দুপুরেই আমরা আবার রুমিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে। ফু দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরো শরীরে ভূমিকম্পের মতো কম্পন। এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসতেই রুমি পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমাকে আবার কেন ডেকে নিয়ে আসা হয়েছে? প্রতি উত্তরে কবিরাজ বলে, তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? কবিরাজের এই প্রশ্নে রুমির ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, না, আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিন এই মেয়েকে কষ্ট দেব না। আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি। ওর আবার এই অবস্থার জন্য দায়ী অন্যজন। ওদের এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের ওপর কালো জাদু প্রয়োগ করছে। এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলা এই কালো জাদু করে। এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি, আপনি সবকিছু নষ্ট করে দেন, তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই মেয়েকে সেই শুরুর দিক থেকে আমার অনেক ভালো লেগেছে। আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব। এই বলে রুমি আবার অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পড়ে ফুঁ দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের। কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে। আমরা সকলেই বুঝে যাই রুমির উপর থেকে সকল বিপদ কেটে গেছে। এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পরিশেষে একটা কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনে করুণ পরিণতির ঘটনা নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আবারও চলে যাচ্ছি ঘটনায়, আমাদের দ্বিতীয় ইমেলে। আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ হাসান সাবিদ বলছি যশোর জেলার জিকরগাছা থানার একটা গ্রাম থেকে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। বাস থেকে নামতেই অঝোরে বৃষ্টি। কোন রকমে গা বাঁচিয়ে একটা টি স্টলের নিচে এসে দাঁড়িয়েছি। তখন বিকেল 5:30। প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি। বৃষ্টি শেষ হতেই খালাতো ভাই মামুন এসে হাজির। মামুন আমাকে দেখেই বলল, আর বলিস না সাবিত, ছাতাটা আব্বু নিয়ে গেছে, তাই তোকে নিতে আসতে দেরি হলো। তা কতক্ষণ এসেছিস তুই? এই তো ঘন্টা 2 হলো ভাইয়া। তারপর দুজন কুশল বিনিময় করে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। মামুন আমার খালাতো ভাই। আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি, তবে গ্রামের বাড়িতে গেলেই মামুন ভাইদের বাড়িতে যাই। মামুন ভাই আমার থেকে 1 বছরের বড়। বন্ধুর মতো 2 ভাই আমরা, তাই ওকে তুই বলে সম্বোধন করি। সন্ধ্যা নেমেছে, কুয়াশার কারণে চারিদিকে আরো অন্ধকার হয়ে এসেছে। 2 সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম 2 ভাই। ওদের বাড়ির রাস্তায় কাদা হওয়ার কারণে কোনো যানবাহন চলে না, আবার সেই বৃষ্টি হয়েছে বলে একটা মানুষ রাস্তায় নেই। প্রায় 3
3 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেবার পর মামুন ভাইদের বাড়ি। সরু রাস্তা ধরে কিছু দূর যেতেই রাস্তার পাশেই সোনাই নদী, নদীর পাড়ে একটা শ্মশান ঘাট, আর এক পাশে একটা কবরস্থান। আমরা দুই ভাই গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ কবরস্থানের দিকে আমার চোখ পড়ল। দেখলাম কবরস্থানে একটা কুপি বাতি আর কিছু মানুষ। মামুন ভাই বলল, কে যেন মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আবার কবরস্থানের দিকে তাকাতেই আমার কোনো এক অজানা কারণে গা শিউরে ওঠে। আমি পাশ ফিরে মামুন ভাইকে ডাকি, ভাইয়া, হাই ভাইয়া। মামুন ভাই কোনো উত্তর দিল না। আমি ওর হাত টান দিয়ে ধরে বললাম, দ্রুত চল, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। খেয়াল করলাম ওর যে হাতটা আমি ধরেছি সেটা প্রচন্ড ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে ধরতেই আমি যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি দেখলাম যে মানুষটার হাত আমি এতক্ষণ মামুন ভাই ভেবে ধরেছি সে আসলে মামুন ভাই নয়। আমি দেখলাম আমার থেকে প্রায় 2 হাতের বেশি উঁচু ভয়াবহ চেহারার একটা অশরীরী হাত ধরে আছি আমি। মাথা উঁচু করে তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখগুলো কোটর থেকে যেন বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে সে আমাকে বলছে, কিরে যাবি না? চল আমার সাথে, তোর জন্য কবর খুঁড়েছি, চল। আমি এখনো তার হাত ধরে আছি, শরীরে কোনো শক্তি পাচ্ছি না। চিৎকার দিতে চাইছি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই। মনে হলো আজ হয়তো আমি মারা যাব, তাই আল্লাহকে স্মরণ করছিলাম। তারপর একবার জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মনে শক্তি ফিরে পেলাম। পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা নেই। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার। আমি ফ্ল্যাশ লাইটের আলোয় মামুন ভাইকে খুঁজতে লাগলাম, তাকে ডাক দিলাম, ভাইয়া, কিন্তু মামুন ভাই কোথাও নেই। হঠাৎ দেখি শ্মশানের ওপর একটা চিতা জ্বলছে। কিছু মানুষ সেই চিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে ওদের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। বাঁচান বাঁচান বলে চিৎকার করলাম। যার কাছে গিয়ে সাহায্য চাইছি দেখি সে আমার মামুন ভাই। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, তুই আমাকে রেখে কোথায় গেলি? জানিস আমি কি দেখেছি? ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি সাবিত তুই কি দেখেছিস, তবে আমি এখন তোকে একটা জিনিস দেখাবো, দেখবি। আমি ভাবলাম ভাইয়াকে পেয়েছি আর ভয় নেই, তাছাড়া এখানে অনেক মানুষ, আর কিছু হবে না। ভাই আমার হাতটা ধরল, আয় আমার সাথে আয়। সে আমাকে চিতার দিকে নিয়ে গেল, বলল, দেখ তো লোকটাকে চিনতে পারিস কিনা। জ্বলন্ত চিতার মাঝে পুড়তে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমি দেখলাম ওখানে আর কেউ না, আমার নিজের লাশ পুড়ছে। আমার পাশে মামুন ভাই নেই। সেই ভয়াবহ চেহারার লোকটা আমার হাত ধরে আছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে সে। কি ভয়াবহ সেই হাসি! সাথে সাথে এক দৌড় দিলাম, কোথায় যাচ্ছি জানি না, দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছি। কাদায় একটা পা আটকে গিয়ে আমার জুতা খুলে গেল। আমি আবার চিৎকার দিলাম, ভাইয়া। আমার চিৎকার শুনে খালাম্মা ছুটে আসলেন। কি হয়েছে সাবিত? এই সাবিত, ওঠ, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? খালাম্মার কথা শুনে আমার ঘুম ভাঙল। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে, গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করছি। আমি আর কাউকে কিছু বললাম না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হব, তখন দেখি আমার ডান পায়ের জুতাটা নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতাটা পেলাম না। আমি খালাম্মাকে সব ঘটনা খুলে বললাম। খালাম্মা আমাকে সাথে সাথে গোসল করতে বললেন, খারাপ স্বপ্ন দেখেছিস, গোসল করে খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আর জুতা তো তুই বাইরে সিঁড়িতে রেখেছিলি, নতুন জুতা হয়তো কুকুরে নিয়েছে। আমি খালাম্মাকে বললাম, আমি কখন এসেছি আপনাদের এখানে? উনি বললেন, তুই তো কাল বিকেল 5টার সময় এসেছিস, এসেই বললি খাবার দিতে। আমি খাবার দিলাম, তুই খেয়ে ঘুমিয়ে গেলি। তোর মামুন ভাইয়া তো সাতক্ষীরা গেছে গতকাল সকালে, আজকে চলে আসবে। আমি খালাম্মাকে আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। হঠাৎ মনে হলো আমি স্বপ্নে দেখলাম ওই রাস্তায় আমার পা থেকে জুতা খুলে গেছে। সেটা তো আমার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে এখন আমি জুতা খুঁজে পাচ্ছি না কেন, তাও সেই ঠিক ডান পায়ের জুতা। বিকালে মামুন ভাই ফিরতেই আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের কাছে। সেখানে গিয়ে দেখি আমার জুতাটা কাদায় আটকে পড়ে আছে সেই রাস্তায়, যা খালাম্মাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কিন্তু খালাম্মার কথা অনুযায়ী জুতা আমি বাইরের সিঁড়িতে রেখেছিলাম এবং গতকাল বিকেল 5টা থেকে আমি তাদের বাড়িতেই। অতএব রাতে আমি ওই পথে যাইনি। তাহলে আমার জুতা?
আমার জুতা এখানে কিভাবে এলো? কোনো কুকুর মুখে করে এনেছে, তাও আবার এত দূর, ঠিক স্বপ্নের সেই জায়গায় যেখানে আমার পা থেকে জুতা খুলে গিয়েছিল। কিভাবে সম্ভব? আমি আর মামুন ভাই কিছু বললাম না, তবে মামুন ভাইয়ের একটা কথা শুনে আমি আঁতকে উঠলাম। জানিস সাবিত, কাল কি হয়েছে? আমি বললাম, জানি না তো ভাইয়া। ভাইয়া বলল, ওই দেখ চিতার পোড়া কাঠ, ওর ওপাশে দেখ নতুন কবর। হিন্দু আর মুসলিমের ভালোবাসা তাদের পরিবার মেনে নিতে পারেনি। গতকাল দুজন বিষ খেয়ে এখানে এসে মারা যায়। এদিকটায় তেমন কেউ আসে না, ওরা বোধহয় মরতে এসেছিল। হাত উঁচিয়ে এক পাশে কবর আর এক পাশে চিতার পোড়া কাঠগুলো আমাকে দেখালো মামুন ভাই। আমি কি বলবো কি ভাববো বুঝতে পারছিলাম না। আমি তো এসবের কিছুই জানি না। তাহলে ওই স্বপ্নের মানে কি? সব ভয় ছাপিয়ে ওই ছেলে মেয়ে দুজনের জন্য আমার কষ্ট হতে লাগলো। মানুষ এই সমাজ ব্যবস্থার কাছে কতই না অসহায়। আমি আকাশের দিকে তাকিয়ে ওদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ, তুমি পরপারে ওদের ভালো রেখো। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আজও আমার কাছে একটা রহস্য হয়ে আছে। আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.সাথী। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভালো লাগলে পড়ে শোনাবেন আমার ইমেলটা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শকদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি আপনার ভূত এফএম এর একজন ফ্যান। 2015 সাল থেকে আমি ভূত এফএম শুনি। রেডিওতে শুনতে ভালো লাগতো, তবে এখন আপনি অ্যাপসের মাধ্যমে শুনতে বলেছেন। আমার কাছে অ্যান্ড্রয়েড সেট না থাকার কারণে রাতে লাইভ শুনতে পারি না। আমি শনিবার ডাউনলোড করে শুনি। যদি আগের মতো রেডিও ফুর্তিতে লাইভ করতেন তাহলে ভালো হতো। অনেকে আছেন তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, তারা রেডিওতে শোনার অপেক্ষায়। আমি ভূত.com-এ আমার প্রথম অভিজ্ঞতাটি শেয়ার করেছিলাম 65 নম্বর এপিসোডে, ফেনী জেলার হাইওয়েতে একটি মহিলাকে নিয়ে। আপনি ঘটনাটি পড়ে বলেছিলেন ওটা হয়তো আমার বন্ধু বান্ধব বা এলাকার কাছের কেউ হবে। আমার সাথে মজা করেছে রাসেল ভাই। পরে আমি আমাদের এলাকা, পাশের এলাকাতে খোঁজ নিয়েছি, পরিচিত অপরিচিত সবার সাথে কথা বলে জানতে পেরেছি কেউ ওই দিন হাইওয়েতে মাগরিবের পরে যায়নি। তবে সত্যি আমি জানি না ওটা কে ছিল। ছোট থেকে জিন ভূত নিয়ে অনেক কিছু শুনেছি। তেঁতুল গাছে নাকি জিন থাকে, কবরস্থানে জিন থাকে। আসলে এই পৃথিবীটা রহস্যময়। পৃথিবীতে অনেক জায়গা আছে যেসব জায়গাগুলোতে জিনপুরীরা বসবাস করে। সেই জায়গাগুলো হয় জঙ্গল, না হয় কোনো পরিত্যক্ত বাড়ি বা অন্য কিছু। পৃথিবীতে জিন আছে বিশ্বাস করি, ভূত নেই। এটি মানুষের একটি কাল্পনিক বানানো নাম। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি ফেনী জেলার একটি প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে। আমি ছোট থাকতে ওই স্কুলটায় পড়েছি। ওই স্কুলকে নিয়ে অনেক ধরনের ভৌতিক কথা শুনেছি। স্কুলটার পেছনে একটি পুরনো কবরস্থান আছে। অনেকের ধারণা এই কবরস্থানটির কারণে স্কুলটিতে জিনদের বসবাস। স্কুলটি 3 তলা বিশিষ্ট ও পাশে মেয়েদের জন্য হাই স্কুল আছে, ছেলেদের জন্য কোনো হাই স্কুল নেই। আমার বড় আপু ওই হাই স্কুলে পড়তেন। যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম তারপর থেকে স্যার ম্যাডামরা স্কুলের ছাদে যেতে নিষেধ করতেন, কারণ স্কুলের ছাদে নাকি খারাপ কিছু দেখা যায়। কেউ ছাদে গেলে নাকি কোনো এক মহিলাকে দেখতে পায়, আবার কাউকে কাউকে নাকি ওপর থেকে নিচে ফেলে দেয়া হয়। আবার কখনো কখনো স্যার ম্যাডামদের রূপ ধরেও নাকি কেউ হাজির হয়। তাই অধিকাংশ দিনই স্কুলের ছাদ তালা দেয়া থাকে। স্যার ম্যাডামরা কোনো কাজে গেলে তখন ছাদের তালা খোলা হয়। মাঝে মাঝে কাজের জন্য দরজা খোলা রাখা হতো। আমি যখন স্কুলের ব্যাপারে ভৌতিক কিছু জেনেছিলাম তখন থেকে আমার ইচ্ছা জেগেছিল আমি ভূত দেখব। তাই আমি মাঝে মাঝে সবার অজান্তে 3 তলার সিঁড়ি বেয়ে ছাদে চলে যেতে চাইতাম। 3.5 তলা পর্যন্ত গিয়ে কিছুটা ভয় লাগতো, তাই আবার নিচে চলে আসতাম। এভাবে কিছুদিন গিয়েছিলাম। যাই হোক, আমি আমার ঘটনা শেয়ার করছি। আমার ঘটনার সময়কাল 2009। ঘটনা 1। আমি যখন ওই স্কুলে ভর্তি হলাম তখন আমার বড় আপু ছিলেন এসএসসি পরীক্ষার্থী। আপু পড়তেন গার্লস হাই স্কুলে আর আমি প্রাইমারি স্কুলে। আমি তখন ভর্তি হয়েছি, সালটা 2009। আমার নিজ চোখে ওই স্কুলে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়েনি। আপু স্কুল সম্পর্কে আমাকে বলেছিলেন, তবে আপু আমাকে তার নিজের চোখে দেখা একটি ঘটনা বলেছিলেন। ক্লাস করার আগে আপুরা
পিটি করতেন হাই স্কুলের সামনে খোলা মাঠে। মেয়েদের পিটি করতে হলে প্রাইমারি স্কুলটির দিকে ফিরে পিটি করতে হয়। তখন আপু পড়তেন ক্লাস 9-এ। পিটি করতে দাঁড়িয়ে আপু মাঝে মাঝে প্রাইমারি স্কুলের ছাদের দিকে তাকাতেন। তেমনি একদিন পিটির সময় ছাদের দিকে চোখ এলে তিনি দেখতে পান ঘোমটা দেয়া একটি মহিলা ছাদের ওপর এদিক থেকে ওদিক পায়চারি করছে। আপু এটি দেখে চোখ নিচে নামিয়ে ফেলেন। আপু কিছুটা ভয় পান। কিছুক্ষণ পর আবার তাকান, তখন দেখলেন মহিলাটি এবার নিচের দিকে তাকিয়ে আছে। তিনি বুঝে গেছেন এটা কি, তাই তিনি আর ওপরের দিকে তাকাননি। যখন পিটি শেষ হলো তখন ওপরের দিকে তাকিয়ে সেখানে দেখেন আর কেউ নেই। কিন্তু কথা হলো, আপু পরে জানতে পারেন ওই দিন স্কুলের ছাদের গেট খোলা ছিল না। তাহলে যে মহিলাটিকে তিনি দেখেছেন তিনি কে? পরে ঘটনাটি আপু ওনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেন। এরকম অনেক মেয়েই অনেক কিছু দেখেছে। একদিন আমাদের প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর সবাই যে যার বাড়িতে চলে যায়। আমিও বাসায় চলে আসলাম। তবে মাঝে মাঝে স্কুল ছুটির পর স্কুলের নিচে অবশ্যই বন্ধুদের সাথে খেলতাম। পরের দিন স্কুলে আসার পর যখন স্কুল ছুটি হবে তখন শেষ ঘন্টায় ম্যাডামের ক্লাসে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং ম্যাডামকে বলল, ম্যাডাম, গতকাল স্কুল ছুটির পর সবাই যখন বাসায় চলে গেল, আমি বাসায় যাওয়ার আগে আচার কেনার জন্য রাস্তার ওপাশে গিয়েছিলাম। আচার কিনে আসার সময় কোনোভাবে স্কুলের দিকে তাকালাম। দেখলাম দোতলার কোণার দিকে যে জানালাটা আছে সে জানালার পাশে বাইরে দিয়ে একটা মেয়ে হাওয়ায় বসে আছে। মেয়েটি বড়, গায়ে লাল রঙের শাড়ি, হাতে গহনা, মাথায় ঘোমটা, মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে তার। নিচের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়েছিলাম, যেভাবে আছে সেভাবেই বসে আছে। পরে আমি বাসায় চলে গেলাম। ম্যাডাম বললেন, যা দেখেছ তা যেন আর না দেখো, আর স্কুল ছুটি হলে কেউ স্কুলের নিচে খেলা করবে না। জানো তো এই স্কুলের কিছু জায়গা খারাপ। ঘটনা 3। মেয়েদের হাই স্কুলে একজন মহিলা কেরানি ছিলেন। তিনি স্কুলের যাবতীয় কাজগুলো দেখাশোনা করতেন। ওনার একটা ছেলে আছে, নাম তার নাইম। এলাকার কিছু ছেলেদের কাছে শুনেছি ওনার ছেলে নাকি একবার বিকেল বেলা প্রায় সন্ধ্যার আধ ঘন্টা আগে প্রাইমারি স্কুলটির পেছনে দোতলায় ওঠার একটা সিঁড়ি রেলিং ছিল, সেটি দিয়ে নাইম রেলিং এর একেবারে ওপরে উঠে বসেছিল। তার সাইকেলটা নিচে ছিল। তখন স্কুলে কেউ ছিল না, আর বিকেল 5টার পর পুরো স্কুলে কেউ থাকে না। মেয়েদের হাই স্কুলের পাশে একেবারে কোনায় একজন দপ্তরি ছিলেন। তিনি 5টার পরে পুরো স্কুলের মেইন গেট লাগিয়ে দিতেন। সেদিনও লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না নাইম প্রাইমারি স্কুলের পেছনে রেলিং এ বসে আছে। তো নাইম ওখানে নাকি ঘুমিয়ে পড়েছিল। যখন ওর ঘুম ভেঙেছিল তখন সে দেখতে পেল সে স্কুলের ছাদে শুয়ে আছে। তখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই, তার সাইকেলটাও তার পাশে নেই। তবে সে এত কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে সে কিছুটা টের পেল যে সে মাটির ওপরে শুয়ে আছে। তার হাতে শরীরে প্রচন্ড ব্যথা, তার মানে তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। পরে স্কুলের দপ্তরিরা তাকে দেখে চিনতে পেরে বাসায় নিয়ে যায়। এই স্কুলকে নিয়ে খতিয়ে দেখলে আরো অনেক ঘটনা পাওয়া যাবে। আমি আমার নাম ও স্কুলের স্থান নিচে লিখে দিলাম, তবে ভূত.com প্রকাশ করবেন না। স্কুলটা ফেনীতে অবস্থিত, আর যারা ভূত.com শুনছেন তারা হয়তো স্কুলটা চিনতেও পেরেছেন। এই স্কুলটাতে রাতের বেলা কেউ একা যেতে সাহস করে না। রাসেল ভাই যদি ভালো লাগে প্রচার করতে পারেন, আর স্কুলটা সম্পর্কে খোঁজ নিতে পারেন। আরো অনেক ঘটনা পাবেন। যদি সময় হয় আবারও ঘটনা পাঠানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন জানতে চাইলাম না। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা হাদিয়া দক্ষিণপাড়া গ্রাম থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আর আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি এবং ভূত.com এখন শুনি। আমরা দুজনেই ভূত.com নিয়মিত লিসেনার্স। এটা আমার ভূত.com প্রথম ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া। তিনি এখনো জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটে আমি তার বিবরণ দেই। একটা বিশাল বড় চাষের জমির মাঠ, তার এক পাশে একটা ভিটে যেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল শিমুল গাছ আর একটা ঘামার গাছ, আর ঝোপ জঙ্গলে ভরা জায়গাটা। ওই ভিটের নাম ঘামার তলা। এর পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল। এইটা এমন একটা খাল যার ভৌতিক ঘটনা জানে না এমন লোক এলাকায় নেই।
এই খালে রুস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরও 2 জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজন শামুক সংগ্রহ করতে গিয়ে উভয়েই লাশে পরিণত হয়েছে। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি কেউ। আরেকটা গলায় কলস বাঁধা লাশ ভেসে ওঠে এই খালেই, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে এই বিষয়ে। এই সব মুক্তিযুদ্ধের আগের ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। রাতে বাসার সামনে বসে আছি, তখন রাত 2:30। হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন হলো। তখন আমরা 3 জন বসেছিলাম। আমাদের কাছে এসে সে বসল। তখন আমরা তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাইলে তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, না থাক, ভয় পাবি। আমি বললাম, না বলেন, কিছু হবে না, বলেন। তিনি আমাদের জোড়াজুড়িতে জীবনের এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। হায়দার কাকা: তখনও দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত। আমি তখন যুবক, দেশে প্রচুর অভাব। আমি কাজ করি লোকের। আমার বয়স মাত্র 19, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই জমিতে পানি সেচ দেয়ার। ওই ঘামার তলায় খুব খুশি ওই কাজটা পেয়ে। রাতে সেখানেই থাকতে হয়। ছোট একটা ঘরও আছে থাকার জন্য, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে কাজ শুরু করলাম। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু 1 সপ্তাহ কাজ করার পর আমার ভয়টা কেটে যায়। সমস্যা শুরু হয় এর পরের সপ্তাহে শনিবার রাত থেকে। সেচ দেওয়ার কাজ শেষ করে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত 2টা কিংবা 2:30। আমি উঠলাম, উঠে একটা বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। আবার ঘুমাতে যাব, আর ঠিক তখনই আমার ঘরের ওপরে বিশাল কিছু একটা পড়ল। এমন একটা শব্দ, বিকট সেই শব্দ। আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। সেদিন আর কিছু ঘটল না। আমার সাহস বেড়ে গেল। তার পরের রাতে একই ঘটনা ঘটে। আস্তে আস্তে 7 দিন পার হয়ে যায়। আমি ওই ঘটনার সাথে পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় নতুন এক সমস্যা। এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা দিল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আমি দরজা খুলে দেখি কেউ নেই। এভাবে দিন কেটে গেল। দরজা খুলি, কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর 2 দিন স্বাভাবিক, আর কোনো শব্দ নেই, কিন্তু আমি ওই শব্দ শোনার অপেক্ষা করি। ঠিক 3য় দিনে আবার টোকার শব্দ, তবে ঠিক টোকার শব্দ না, গোঙানোর শব্দ শুনতে পাই। তখন আমি জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোঙানোর শব্দ দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ একদিন শুনলাম কেউ যেন গোঙাচ্ছে আর ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা। পিঠের মেশিন ঘরের দরজার নিচে কিছু অংশ ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম ব্যাঙ আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, আর শরীরের বাকি অংশটা বাইরে। আমি কিছু না ভেবে রেঞ্জ দিয়ে জোরে 2টা আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন থেকে একটু চিন্তিত হয়ে পড়ি। এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনে দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে। এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে একটা বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ 2 বার। 3য়বার যখন কড়া নেড়েছে, আমি তখনই হাতে একটা রেঞ্জ নিয়ে দরজা খুলে ফেলেছি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাঙ আকৃতির একটা প্রাণী। তার মাথা ছিল বড়, মুখ ছিল অনেকটা শেয়ালের মতন, এবং তাকে দেখে আমি পাগলের মতো হয়ে যাই। ভয়ে হাতের রেঞ্জ দিয়ে জোরে আঘাত করতে থাকি, আর মনে মনে ভাবতে থাকি আমি যদি এই প্রাণীটিকে ছেড়ে দেই, ও আমাকে মেরেই ফেলবে। অতঃপর একের পর এক আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে যেতে লাগলো। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেতের সরু আল দিয়ে দৌড়াতে শুরু করেছি, আঘাত করতে করতে। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল। অমনি প্রাণী ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে উঠে আমার দিকে এগিয়ে আসছে। নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। প্রাণীটি হঠাৎ আমার 2 হাত আড়াআড়ি এসে পড়েছে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে প্রাণীটিকে আঘাত করতে থাকি। আমি বারবার প্রাণীটিকে মাথায় আঘাত করতে থাকলাম। এবার করুণ আর্তনাদে চিৎকার করে উঠল প্রাণীটি।
আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোড় ওফোড় করে দিচ্ছে। পরিবেশ পরিবর্তন হয়ে গেল, ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সর্বশক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাতের এক পর্যায়ে প্রাণীটির আওয়াজ থেমে গেল। প্রাণীটি নিথর হয়ে পড়ে রইল। তখন আমি আঘাত করা থামিয়ে দেই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণপণে ছুটি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এর পরের 7 দিন আমি জ্বরে ছিলাম। এই 7 দিন আমি কিছুই করতে পারিনি, কথাও বলতে পারিনি। কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিনি, আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবার কাজে ফিরি। 2 দিন ভালোই কাটল। আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, এবার শান্তিমতো ঘুম দেয়া যাবে। কিন্তু পরের দিন ছিল বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দিব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বজ্রপাত হতে লাগলো। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরেই আমার পাশে ধান গাছগুলো নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো শেয়াল। দ্রুত আমার ঘরে চলে গেলাম। প্রচন্ড বজ্রপাতের শব্দ আমার কানে ঝালাপালা করে দিল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা। এমন সময় প্রচন্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠেছিল এবং বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, আমার ছেলেকে তুই হত্যা করেছিস কেন? আজকে তোর শেষ দিন। এই সময় হুট করে আমার ঘরের চাল উড়ে যায় এবং আমি ওপরের দিকে উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমার শরীর মুহূর্তের মধ্যেই শীতল হয়ে গেল। আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দেখি বিশাল বড় এক অবয়ব, যার পুরো শরীরের মধ্যে শুধু চোখ আর চোখ। সে মুহূর্তের মধ্যে তার হাত লম্বা করে আমাকে ঘর থেকে বের করে নিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। আমি ভাবলাম আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু আমার জ্ঞান ফিরে আসতে থাকে তার আঘাতে। সে আমাকে ঘর থেকে নিয়ে উঁচু থেকে ক্রমাগত নিচে ফেলতে থাকে, বাড়িতে থাকে। আমার পুরো শরীর ব্যথায় টনটন করতে থাকে। অবয়বটির বিশ্রী হাসি আমাকে মুহূর্তের মধ্যে জ্ঞান হারাতে বাধ্য করে। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। হঠাৎ জ্ঞান ফিরলে সেই অবয়বটি আমার বুকের ওপর পা দিয়ে আছে দেখতে পাই। তার পুরো পা ভর্তি চোখ এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানি না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার বিশ্রী রকম হাসি দেয়, আমাকে আবারও আঘাত করতে থাকে। সে আমাকে নিয়ে যায়। আমি কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। যেন আমার দেহ নিরুপায় সেই অবয়বটির কাছে, তার মায়াজালে বন্দী। সে ঝোপটা থেকে মোটা লতা পাতা নিয়ে আমার গলায় পেঁচিয়ে ফেলে। আমি শুধু অপলকভাবে দেখছিলাম। আমার কিছু করার ছিল না। ভয়ে আমার পুরো দেহ হিম হয়ে গেল। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারপর আমার গলায় লতা পাতা পেঁচিয়ে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়। আর তার বিশ্রী রকম হাসির আওয়াজ যেন আমার দেহ থেকে প্রাণ নিয়ে যাচ্ছে, আমাকে উন্মাদ করে তুলছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। দোয়া কালাম যত পরিপাঠ করতে লাগলাম, কিন্তু কাজ হচ্ছিল না। ঠিক হঠাৎ আল্লাহর রহমতে আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল বড় শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাতের হাড় ভেঙে গেছে এবং এখনো বাঁকা আমার হাত। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যার প্রমাণ হিসেবে আমি আপনাকে হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটি শেয়ার না করার। গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এসএসসি পরীক্ষার্থী 2022, আমার জন্য দোয়া করবেন। তার মানে আপনার পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না। ঘটনাটি আপনাকে পড়ে শোনানোর অনুরোধ রইল। আশা করি ঘটনাটি ভালো লাগবে। সত্য ঘটনা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটি অডিও ক্লিপ প্লে করছি আপনাদের জন্য। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। আমি অ্যানমেরি চিটং থেকে বলছিলাম। আমার পরিচয়টা একটু আমি সংক্ষেপে দিই। আমি হচ্ছি, আমার নানা বাড়ি হচ্ছে বেসিক্যালি রাঙামাটির। আমার মা হচ্ছে একজন নেপালি এবং আমার বাবা হচ্ছে খ্রিস্টান। আমার ঘটনাটা হচ্ছে আমার মা রিলেটেড। আমি যার ঘটনাটা এখন বলবো উনি হচ্ছেন আমার মায়ের দাদি হন আর কি।
সো এখন আমার মায়ের দাদির ব্যাকগ্রাউন্ডটা একটু আমি আপনাকে সংক্ষেপে বলি। উনি ছিলেন হচ্ছেন একজন অ্যাসামিস মহিলা, আসাম থেকে। সো উনি কিন্তু অসম্ভব তন্ত্রবিদ্যা করতেন আর কি। সো উনি খুব বেশি চর্চা করতেন এইসব নিয়ে। উনার পরপর হচ্ছে অনেকগুলো বাচ্চা, প্রায় 11টা বাচ্চার মতন উনার বাচ্চারা মারা যান। উনার বাচ্চা হওয়ার পরে হচ্ছে উনি বাচ্চাগুলাকে খেয়ে ফেলতেন। এখন হচ্ছে আমার নানার বাবা হচ্ছে এগুলা জানার পরে উনি সন্দেহ করেন যে আমার একটা বাচ্চাও মানে ইয়া করছে না, অ্যালাইভ নেই, সবগুলি মারা যাচ্ছে। সো উনি এটা নিয়ে চিন্তা করেন যে ব্যাপারটা কি। সো উনি একদিন হচ্ছে রাতে দেখলেন যে ওনার ওয়াইফ নেই, বিছানায় ওনার পাশে নেই, শুধু বডিটা আছে কিন্তু মাথাটা নেই। উনি কিন্তু এর আগে কিন্তু জানতেন না, জাস্ট সন্দেহ করতেন। সো উনি যখন দেখলেন যে উনার বডিটা আছে মাথাটা নেই, সো উনি ভেবেছেন যে উনি হ্যালোসিনেট করছে বা এই ধরনের কিছু একটা, ঘুমের মধ্যে আবুল তাবুল দেখছেন। বাট উনি খেয়াল করে দেখলেন যে ভোর হওয়ার সময়, ভোর হওয়ার আগেই ওই যে ওনার যে ওয়াইফ, আমার নানার বাবা দেখলেন যে ওনার ওয়াইফ এসছে, তার শুধু মাথাটা ভোমরা হয়ে এসছে, অর্থাৎ তার মাথাটা ভোমরা হয়ে সে রাতে চলে যেত। সো সে তার আর বুঝতে বাকি রইল না যে এটা সামথিং ইজ রং উইথ হার। সো এরপরে উনি ওনাকে একটু অবজার্ভ করা শুরু করলো, কিন্তু উনি কিন্তু জানতেন, দেখতেন যে উনি এইসব তন্ত্র মন্ত্র করতেন রাতে। ওনার আলাদা একটা ঘর ছিল, ওখানে উনি রাতে হলে তন্ত্র বিদ্যা করতেন। সো আরেকদিন উনি খেয়াল করলেন যে উনি রান্না করছেন, ওনার ওয়াইফ মানে আমার দাদার মা, উনি রান্না করছেন কিন্তু চুলার ভিতরে ওনার পা দিয়ে রান্না করছেন, পা ঢুকিয়ে, মানে লাকড়ির পরিবর্তে ওনার পা দিয়ে উনি রান্না করছেন। হ্যাঁ, এগুলো অনেক কিছু উনি অবজার্ভ করেন। করার পরে উনি এই সিদ্ধান্তে আসেন যে এবার যদি উনি বাচ্চা ডেলিভার করেন, উনি আর ওই বাচ্চাটাকে সেভ করার জন্য উনি যা করণীয় তাই করবেন। তো এবার আমার নানার জন্ম হয়। জন্ম হওয়ার পরে আমার নানা একদম ওকে সাথে সাথেই আমার নানাকে সরিয়ে ফেলেন, আর মানে ওই বাচ্চাটাকে সে আর খেতে পারেনি। এবং আমার নানার পরে আমার হচ্ছে নানার আরো 2 বোন হন, ওদেরকেও ওইভাবেই আমার নানার বাবা উনি সরিয়ে ফেলেন, এবং হচ্ছে এভাবে ওরা 3 ভাই বোন ওরা বেঁচে যায়। আমার ওই বড় গ্রেট গ্র্যান্ডমাদার যাকে বলে, উনি আর কিছু করতে পারেননি। যাই হোক, আমি তো ওনার যে বিবরণ আপনাদেরকে দিয়েছি, উনি একজন আসামের মহিলা ছিলেন। এখন আসছি উনি ওনার মৃত্যুর পরের ঘটনা। উনি কিন্তু মৃত্যুবরণ করেন হচ্ছে আমাদের এখন যেখানে বাসা আছে, আমার মা আমার নানার কাছ থেকে যে বাসাটা পেয়েছে, সেই প্লটটা পেয়েছে, ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে উনি মৃত্যুবরণ করেন। ওই জায়গাটাই ছিল তার তন্ত্রবিদ্যার একটা জায়গা আর কি। সো এখন উনি মারা যাওয়ার পরে হচ্ছে আমরা তো জায়গা পাওয়ার পরে আমার মা জায়গা ওখানে বাসা করেছে। তো ওখানে হয় কি, কোনো আউটসাইডার যদি আসে তখন প্রবলেম করে, অর্থাৎ উনি দেখতে আসে এবং উনি পছন্দ করেন না, রাগান্বিত হয়ে যায়। শুধু আসলে বিষয়টা আমাদের বাসা বলতে না, আমার নানার যতটুকু জায়গার সীমানা আছে, পাশে হচ্ছে আমার এক মাসি থাকে, তার পাশে আরেক মাসি থাকে, আমার 2 মাসি এবং আমার মা, 3 জনে একদম পাশাপাশি 3টা ওদের প্লট, এবং তার পাশেই হচ্ছে, অর্থাৎ তারা
আমার মারা 8 ভাই বোন, 8 ভাই বোনেরই হচ্ছে একসাথে একদম পাশাপাশি সবারই বাসা, ওদের প্লট এবং বাসা। এখন হচ্ছে তো এই 8 ভাই বোনেরই এই পুরা জায়গাটাতেই হচ্ছে সমস্যা। এইটাই হচ্ছে ওর মূলত হচ্ছে ওনার হচ্ছে গঞ্জিটা, এই মহিলার, আমার মার যে দাদির। এই জায়গাটার মধ্যে নতুন কেউ আসলে উনি দেখতে আসেন এবং একটা ঝামেলা করেন উনি সবসময়। একদিন একটু ছোট করে বলি, আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড এসছে বিদেশ থেকে। আমার হাজবেন্ড দুবাই থেকে কিছু গিফট পাঠিয়েছিল, কিছু পার্সেল পাঠিয়েছিল আমাকে দেওয়ার জন্য। আমি তখন রাঙামাটিতে ছিলাম, আমার তখন ফার্স্ট বেবিটা হয়েছে মাত্র। সো আমি আমার মার বাসায় আমি গিয়েছি। এখন হচ্ছে উনি এসে, তখন ছিল আবার রমজান মাস। সো উনি আমাকে বললেন যে ভাবি আপনি আমাকে ভোরের দিকে, আপনি আমাকে 3টার দিকে আপনি আমাকে উঠে দিয়ে আমি সেরি করে আমি চলে যাবো চিরঙে। উনি আমার বেসিক্যালি চিরঙের। আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন ওনাকে যে রুমে থাকতে দিয়েছি ওটা একটু পিছনে আমাদের রুমে, আমার বেডরুমে 2টা রুমের পরে হচ্ছে রুমটা। এখন উনি রাত্রে আনুমানিক 1টা-2টার দিকে হবে, উনি হচ্ছে একদম দরজা জোরে জোরে করে নক করছে আমার। তো আমি বললাম যে কি হলো? বললো যে ভাবি আমি এই রুমে থাকবো না, আমাকে দেখলাম যে আমি একটা বয়স্ক মহিলা লুঙ্গি পরা, উনি আমার বুকের উপর উঠে আমাকে গলা চিপতে চাচ্ছে, আমাকে মেরে ফেলতে চাচ্ছে এবং খুব রাগান্বিত উনি, আমি কেন এসেছি এখানে। আমার যে নানার মা উনি কিন্তু, যেহেতু আপনাকে বলেছি অ্যাসামিস, ওনারা কিন্তু লুঙ্গি পরতেন, লুঙ্গি ব্লাউজ পরতেন, ট্রাভেলাররা যা পরে আর কি। এখন কি করেছে, উনি আর থাকবে না। এখন বললাম ঠিক আছে ফাইন, আপনি তাহলে ড্রয়িং রুমে আমাদের একটা খাট আছে, আপনি ওখানে থাকেন। তো উনি আর ওয়েট করেনি, উনি সেরি করে উনি একদম চিরঙের দিকে রওনা দিয়েছে, উনি আর থাকবেন না, খুব ভয় পেয়েছেন উনি। আরেকদিন ঘটনা বলি, তখন আমার বিয়ে হয়নি, আমার জাস্ট এসএসসি পরীক্ষার আগে আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে, সে প্রায় সময় আসতো আমার বাসায়, আসতে নাইট স্টে করতো আমার সাথে। আমরা একসাথে ঘুমাচ্ছি। আমার আবার বেডরুমে যেটা ছিল, বেডরুমের পাশে একটা জানালা ছিল, বড় জানালা, জানালার পাশে হচ্ছে আমার মামারা থাকতো, আরেক মামারা থাকতো, মানে ওই যে পাশাপাশি বললাম, সব মামারা মাসিরা হচ্ছে একই জায়গার মধ্যে পাশাপাশি সবার ঘর। এখন হচ্ছে রাত্রে ও স্বপ্নে দেখছে আমার ফ্রেন্ড যে জানালা দিয়ে একটা বুড়ি লুঙ্গি পরা, উনি খুব কটমট করে ওদের দিকে তাকাচ্ছে এবং মানে বলছে যে তুমি কেন এখানে আসছো, কেন তুমি এখান থেকে তুমি চলে যাও, মানে তোমাকে আমি খেয়ে ফেলবো। খুব মানে কটমট করে তাকাচ্ছে তার দিকে এবং খুব রাগান্বিত। আমার বান্ধবী তারপর সকালে উঠে আমাকে বলতেছে যে দোস্ত আমি থাকবো না, এই ব্যাপার। তাকে বললাম দূর, তুই মনে হয় বাজে সব। আমরা তো বিষয়টা জানতাম অনেক আগে থেকে, আমার মাদের কাছ থেকে শুনেছি এবং আমাদের যারা গেস্ট আসতো ওদের কাছ থেকেও শুনেছি, ওদের সবার কাছে ইনসিডেন্টটা হতো, সবাই দেখতো, ফেস টু ফেস একদম দেখতো ওরা। সো আমি তো বুঝেছি, আমি ও ভয় পাবে, এই জন্য আমি বললাম দূর, এগুলো সব হয় নাকি। তো আমি তাকে এগুলো বলে উড়িয়ে দিয়েছি, কিন্তু ও আর থাকতে, সারাদিন থাকতো, তারপর রাত্রে আর সন্ধ্যার পরে আর সে থাকতো না, সে চলে যেত। এভাবেই চলতে থাকে। রিসেন্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বড় ছেলের সাথে ঘটা। আমরা হচ্ছে গত কয়েক মাস আগে আমরা গিয়েছি রাঙামাটিতে। রিসেন্ট ঘটনা একটা, ধরেন 6 মাস হবে। তো আমরা অনেকদিন পর যাই এখন রাঙামাটিতে, যেহেতু বাচ্চাদের ছুটি ছাটা থাকে না, অনেক কাজে বিজি থাকি চিরঙে আমরা। তো আমরা গিয়েছি, একটা অনুষ্ঠানে গিয়েছি।
আমার বড় ছেলে হচ্ছে আলাদা রুমে ছিল আর কি। সো আমরা সবাই সামনের রুমে। সো সে হচ্ছে অনেক রাত পর্যন্ত গান শুনে এবং মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। সো সে ডিম লাইট, পাশের রুমে কিন্তু ডিম লাইট চলছে, তার রুমে পাশের রুমে যেটা ডিম লাইট চলছে এটা তার রুমে মানে আসতেছে আর কি আলোটা। আর প্রায় রান্নাঘরে জানালা লাইটও জ্বালানো ছিল, যেহেতু ভয় পাবে। ও ঘুমাচ্ছে, ঘুমাই নাই তখনও, সে মোবাইল নিয়ে টানাটানি করছে, গান টান শুনছে। সে দেখতেছে যে তার সামনে একদম ওখানে একটা আলনা ছিল, আলনার ওখানে একটা বয়স্ক মহিলা লুঙ্গি পরা সে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকায় আছে। তো তার সামনে যেহেতু মোবাইল ধরা, তার মুখের সামনে মোবাইল ধরা, তো সে কিন্তু দেখছে যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার খুব কাছে না কিন্তু তার একটু দূরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। সে কিন্তু সব দেখছে। সে দেখার পরে সে তো জানে আমার বড় ছেলে একটা যথেষ্ট সাহসী, সে ভয় পায় না এইসবে, কারণ সে তো জানে এটা কি। সে কি করেছে, ইগনোর করেছে, না দেখার ভান করে অপর পাশে শুয়ে সে মোবাইলে গান, হেডফোন ঢুকিয়ে সে গান শুনছে এবং চোখ বন্ধ করে শুয়েছিল। ওদিকে আর সে নোটিস করেনি। সে বুঝাতে চেয়েছে সে এটা নোটিস করেনি, সে জাস্ট জিনিসটাকে ইগনোর করেছে, করে সে তার মতো করে ওর পাশে ফিরে সে তার কাজ সে করছিল। তো এভাবে অনেক আসলে ঘটনা হতে থাকে। আর দিনে ঘটনা বলি, আমার হাজবেন্ড ওখানে গিয়েছিল আমার সাথে। তো আমি আর সে হচ্ছে ভিতরের রুমে শুয়েছি। এই তো আমাদের লাস্টে একটা রান্নাঘরের সাথে একটা রুম আছে ছোট, ওটাতে আমি আরো শুয়েছি। ওটা আমরা আবার এক্সটেনশন করে একটা কাঠের ঘরের মতো করেছিলাম আর কি। তো জানালা দিয়ে ফুরফুর বাতাস আসতেছে, দুইটা জানালাই আমি খুলে রেখেছি। ওটা হচ্ছে একটা মাচা ঘরের মতো আর কি, যে বাসাটা কথা বলছি ওটা একদম নিচে জাস্ট হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা। তো আমি শুয়ে গিয়েছি, আমার হাজবেন্ড তখনও ঘুমায়নি, ও মেবি গান শুনছিল বা তখনও মানে তন্দ্রার মতো হয়ে এসছে আর কি। তার সে দেখছে এক মহিলা লুঙ্গি পরা জাস্ট রান্নাঘরের ওদিকে দাঁড়িয়ে আছে। এবার রান্নাঘর থেকে আস্তে 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 হেঁটে হেঁটে আমাদের বেডরুমের যে দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে এবং তার চোখের পলক পড়তে না পড়তেই আমার হাজবেন্ডের সে একদম খাটের কিনারে চলে এসছে, সে তাকে ভালো করে উকি ঝুঁকি মানে দেখছিল আর কি। সো সে তো কখনো এনকাউন্টার হয়নি তার সাথে, কখনো ফেস টু ফেস। আর তার তো সে আমার কাছ থেকে শুনেছে এইসব ঘটনাগুলো, বাট সে কখনো ফেস টু ফেস এটা আসলে দেখেনি, এনকাউন্টার হয়নি তার সাথে কখনো। সো সে ভয় পেয়ে গিয়েছিল। তো আর কিছু না করে ও প্রার্থনা করে সে শুয়ে গিয়েছে। তারপর আমাকে সকালে বলছিল যে এরকম এরকম আমি একটা মহিলা দেখেছি। আমি তাকে বললাম যে তুমি যাকে দেখেছো সেটা হচ্ছে অমুক। আমি তাকে বললাম, সে বললো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি ভয় পেয়েছিলাম, তোমাকে ডেকেছি কিন্তু তুমি একদম অঘোর ঘরে ঘুমাচ্ছ। এভাবে এখনো আমাদের আসলে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়তই। আর হচ্ছে ওখানে আমরা এখন আর কেউ নেই, ওখানে আমরা ভাড়া দিয়েছি এবং ভাড়াটিয়ারাও আসলে থাকতে পারে না, অনেক ভাড়াটি এসছে চলে গিয়েছে, কিছু স্টুডেন্ট ছিল ওরাও চলে গিয়েছে। লাস্টে যারা ভাড়াটিয়া ছিল একটা হিন্দু ফ্যামিলি, ওদের ছেলের বউয়ের পেটে বাচ্চা ছিল, বাচ্চাটাও মারা গিয়েছে এখানে আসার পরে এবং উনিও মারা গিয়েছে, মহিলাও মারা গিয়েছে। তারপরে তার শ্বশুর শাশুড়ি এরাও মারা গিয়েছে, তার হাজবেন্ড উনিও মারা গিয়েছে। এখানে আসার পরে ওরা ফ্যামিলির
প্রায় 3-4 জন এখানে এই বাসায় মারা গিয়েছে পর একদম। তারপরে লাস্টে ওরা যারা বেঁচে ছিল ওরা বাসাটা ছেড়ে দেয়। আসলে এইসব ঘটনা এখনো আসলে কন্টিনিউ হচ্ছে। যাই হোক রাসেল ভাই, আজকের মতো করে আমি বিদায় নিচ্ছি। আমার কাছে আরো অনেক কিছু ঘটনা আছে, পরবর্তীতে আশা করি আমি শেয়ার করব আপনাদের সাথে কোনো একদিন। আমার ঘটনাটি ভালো লাগলে আপনার ভূত.com-এ আপনি শেয়ার করবেন, সেটা আশা করছি। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়ায় আমাদেরকে রাখবেন। ভালো থাকবেন, শুভরাত্রি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপ যাব। 2024 সালে 214তম এপিসোড শুনছেন আপনারা ভূত.com থেকে। আমি রাসেল আছি আপনাদের সাথে। চলুন চলে যাই আরো একটি অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত.com-এরও একজন নিয়মিত শ্রোতা। আমি আসলেই গল্প বলবো করে আর বলা হয়নি, তাই আজকে সময় বের করে আপনাকে গল্পটা ভয়েস পাঠানো। আসলে আমি যেহেতু গ্রামের একজন ছেলে, অনেক ভূতের গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি। যাই হোক, কোনোটাই বলা হয়ে ওঠেনি, কিন্তু আজকের ঘটনাটা বলার প্রধান কারণ ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, যার কারণে ঘটনাটা বলা। এবং ঘটনাটা বলার পিছনে আরো একটা কারণ রয়েছে, যেটা ঘটনাটা শেষে আপনারা জানতে পারবেন। তো রাসেল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিচের মামাতো বোনের সাথে সাল 2020 জানুয়ারি মাস। ঘটনাটা ঘটে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের নানু বাড়িতে। রাসেল ভাই, আপনাকে বলে রাখি যে আপনারা হয়তো জানবেন যে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে আপনার একটি প্রত্যন্ত একটা জেলা। তার মধ্যে রৌমারী উপজেলা অনেক প্রত্যন্ত। রৌমারী উপজেলার কিছু কিছু গ্রামে এখন পর্যন্ত বিদ্যুতিক সংযোগ পৌঁছায়নি। আপনি বুঝতেই পারতেছেন কিরকম অবস্থা। আমাদের নানু বাসা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বর্ডারটা আছে তার কাছাকাছি। আমাদের বাসা থেকে আমাদের নানু বাসার দূরত্ব হেঁটে 15 মিনিট। তো এরকম একদিন সকালে হঠাৎ মামা ফোন দিল আম্মুকে। ফোন দিয়ে বলতেছে যে তোরা এখনই চলে আয়। আমার মামাতো বোনের নাম হলো মুক্তি। বলতেছে যে মুক্তির অবস্থা খুব খারাপ, সে তো তোরা তাড়াতাড়ি চলে এসে মারা যাওয়ার মতো অবস্থায়। তখন আম্মু তাড়াহুড়া করে আমাকে রেডি হতে বলে আমি মোটর সাইকেল করে আম্মুকে 5 মিনিটেই আমাদের নানু বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দেখি যে সে আপাতত সুস্থ, কিন্তু বাড়িতে অনেক মানুষ, তার মাথায় পানি ঢালা হচ্ছে। যাই হোক, তার বয়স হবে আপনার 14 থেকে 15, ওই মেয়েটার বয়স, মানে আমার মামাতো বোনের। তখন আমি আম্মুর কাছে জিজ্ঞেস করি যে আসলে ওর হঠাৎ কি হয়েছে যে এরকম অবস্থা। পরে আম্মু আমাকে বললো যে অনেকদিন আগে, প্রায় 1 মাস আগে ওর সাথে কিছু ঘটনা ঘটতো। ঘটনাগুলো এরকম যে ওই আমাদের নানু বাসাটা এরকম যে আপনার নানু বাসার পিছনে অনেক বাঁশঝাড় এবং অনেক পুরনো কয়েকটা গাছ আছে। মানে এমন বাড়ি যে একটু কলস টাইপের, কোন একটা রাস্তা দিয়ে ঢুকে আমাদের নানু বাসাটা একটা জমির মাঝখানে। আশেপাশে কোনো বাসা নেই, কিন্তু প্রচুর বাঁশঝাড় গাছগাছালি থাকার কারণে সবসময় অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু সেখানে বৈদ্যুতিক সংযোগও ছিল না, সোলারের ইয়াতে চলতো। তো কি হতো যে আমার মামাতো বোন যখন আমাদের ওই বাঁশঝাড়ের ওইখানে সন্ধ্যায় একদিন গেছিল,
যাওয়ার পর সে দেখতে পায় যে অনেক দূরে একটা কালো একটা মূর্তি, মানে কালো কালো বলতে আপনার একটা মানুষ, ছোট্ট ছেলে, তার পুরো শরীর কালো, একেবারে কালো একটা মানুষই কিন্তু অনেক কালো। তার দাঁত দেখা যায় আর মনে করেন যে চোখগুলো জলজল করতেছে, আর জিহ্বা, লাল জিহ্বা বের করা। তাকে ডাকতেছে যে আয় আমার সাথে আয়, আয় আমার সাথে আয়। সে তো অনেক ভয় পায়। ভয় পাওয়ার পর সে বাসায় আসে, বাসায় এসে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সে বলে যে এরকম এরকম হয়েছে আমার সাথে। কেউ ওরকম করে না, কিন্তু সবার মাথার মধ্যে বিষয়টা থাকে। তারপরে দেখা যায় যে এক সময় যে ওই খাটে শুয়ে আছে, খাটটাকে যেন অনেক উঁচায় উঠাইছে, আবার ধাম করে ফেলে দিছে। এরকম অনেক ঘটনা ঘটতো। সে বাথরুমে যাইতো, বাথরুমে যাওয়ার সময় বাথরুমের সাইড থেকে ওকে ডাকতো যে আয়, এইদিকে আয়, আমার সাথে আয়। এই টাইপের অনেক ছোটখাটো ঘটনা ঘটতো। ঘটনা ঘটার পরে আমাদের নানু বাড়ির মানুষরা হুজুর ডাকলো। মানে আমাদের হুজুর ডাকার পর যেটা হয় যে আমরা আমাদের যে জিন আনার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলি ভারে বসা। তারা নাকি ভারে বসছিল, ভারে বসার পর তাকে হাজিরও করছিল। হাজির করার পর কি কি হয়েছে আমি জানি না আর কি। হাজির করার পর সে বলছিল যে সে আর তাকে করবে না, ভয় দেখাবে না, তারা চলে যাবে, এই টাইপের কথা বলছিল। বলার পর আম্মু আমাকে এই ঘটনাটা বলার পর আমি বুঝলাম বিষয়টা কি। তারপরে আমরা যেদিন ওই নানু বাসায় গেছি, ওই দিন রাত্রে আবার হুজুর ডাকা হলো। তার এই অবস্থা দেখে হুজুর ডাকার পর আবার ভাড়ে বসার আয়োজন করা হলো, মোমবাতি আনা হলো। তারপরে আরো যে প্রক্রিয়াগুলো থাকে, একটা জায়নামাজ বিছানো হলো। জায়নামাজ বিছিয়ে জায়নামাজের সাইডে একটা বৃত্ত সার্কেল অঙ্কন করা হলো। তার ভিতরে আমার মামাতো বোনকে বসানো হলো পূর্ব পশ্চিম করে। বসানোর পর পুরো ঘর অন্ধকার, একটা মোমবাতি জ্বালানো। আমরা সাইডে বসে আছি, অপেক্ষা করছি কখন সেই জিন হাজির হবে। তারপর অনেক চেষ্টা করলো হুজুর, কিন্তু কোনোভাবেই জিনটা হাজির হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম যে আমার মামাতো বোন মুখ খুলছে। আসলে আমরা বলে রাখি যে আমাদের ওই এলাকার মানুষগুলো যারা গ্রামে থাকে, তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়, উজান ভাটি একটা বিষয় আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে যখন সে কথা বলছে আমার মামাতো বোন, সেটা বিশুদ্ধ বাংলা ছিল, এবং মনে করেন সে এমন ভাবে কথা বলছিল যে তার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার পর মানে তারপরে হুজুর আমার মামাতো বোনের হাত ধরছে, হাতের কবজি ধরার পর তাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নগুলো এমন যে তুই ওকে কতদিন থেকে ফলো করেছি বা ওকে ভয় দেখাস কেন, এই টাইপের। তারপরে ওই বলে যে আমার ওকে ভাল লাগছে, ওকে অনেকদিন থেকে আমি ফলো করতেছি, ওকে আমি বিয়ে করব, এরকম একটা মন্তব্য ছিল। তারপরে তার পরিচয় জানা হয় ওই জিনটার, যাকে আনা হয়েছে। পরিচয় জানার জন্য তাকে যখন বলা হয়, আমি যতটুকু আমি শুনেছি যে সে বলেছে যে তার বয়স 18 বছর, তার ধর্ম হিন্দু, সে নাকি যাকে বলে ওই যে আমরা হিন্দুদের কালী বলি না, যে জিহ্বা বের করা থাকে, মা কালী যাকে বলে, তার বর্ণনা মতে সে হলো কালী, কিন্তু ছেলে। হ্যাঁ, এটা বলার পর সে বলতেছে যে আমার ওকে ভাল লাগছে, আমি ওকে বিয়ে করব, এরকম অনেক কিছু বলার পর যখন হুজুর বারবার বলতেছে যে তুই ওকে আর ভয় দেখাবি না, ওকে আর বিরক্ত করবি না, তুই আজকেই এই বাসা থেকে চলে যাবি, তখন সে বলে যে না, আমার ওকে ভালো লাগছে, ওকে আমি নিয়ে যাব। তারপর রাসেল ভাই একটা কথা হলো যে আমার মামা, তো আমার ছোট মামা যেটা, তার বউয়ের মানে আমার মামির বাচ্চা পেটে থাকাকালীন মারা যায়। মানে সেটা 1 মাস, তার ওই ঘটনার 1 মাস আগে। তখন আমার মামার লোকগুলা জিজ্ঞেস করে
তাহলে ওই বাচ্চা মারার পেছনে তুই দায়ী? পরে বলে না, আমি 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 আমার সাথে আমি বাচ্চা মারার পেছনে কোনো দায়ী নেই আমার, কিন্তু আমি ওকে ভয় দেখাই, আমি কারণ ওকে আমি বিয়ে করতে চাই, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব কোনো একটা পাহাড়ে, তার বর্ণনা মতে। এরকম অনেক জোর করার পর সে স্বীকার করে যে হ্যাঁ সে ওই বাচ্চাটাকে মেরেছিল। বাচ্চাটা মারার কারণ বলায় সে বলে যে সে নাকি ওই কোন এক বাঁশঝাড়ের পিছনে কোন একটা কাজ করতেছিল অথবা হাঁটাহাঁটি করতেছিল বা কোন একটা কাজ, তখন আমরা যে বলি যে গোবর ফেলে দেওয়া, মানে গ্রামে গরুর গোবরগুলো কোন একটা জায়গায় ফেলা হয়, সে নাকি সন্ধ্যাবেলা এই গোবরটা ফেলছিল এবং সেটা ওই যাকে বলি জিন বা কালি তার গায়ে গিয়ে লাগে, যার কারণে সে অনেক বিরক্ত হয়, অনেক রাগান্বিত হয়, যার কারণে তার পেটে থাকা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, রাসেল ভাই যখন তার ওই কথা বলার সময় তাকে বলে যে তোর সাথে আর কে কে আছে এই বাসায়। রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের নানি বাসার পেছনে একটা বড় জারুল গাছ আছে, সেই গাছেই তারা থাকতো তাদের বর্ণনা মতে। বলে যে আমার সাথে একটা জিন আছে। আগের বার যখন আমাকে হাজির করা হয়েছিল সে ভয়ে সে চলে গেছে তখনই, কিন্তু আমি যাইনি, কারণ আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করে পাহাড়ে নিয়ে যাব, এই টাইপের বর্ণনা। তারপরে আপনার বলে যে হুজুর তাকে অনেক কিছু বলে, যে যেমন মেরে ফেলার হুমকি দেয় হুজুর যখন অনেক আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে সে যখন কিছুই মানতেছিল না, ওই যাকে জিন বা ওই কালি যেটাই, ওই হুজুরটা তার হাত ধরে কিছু একটা পড়তেছিল আর হাতের মধ্যে চাপ দিতেছিল, যার কারণে সে অনেক কান্না করতেছিল। কান্না করার পর হুজুর এক পর্যায়ে বলে যে এখন তো আমি তোকে আর ছেড়ে দেবো না, তোকে মেরে ফেলবো, তুই আর এখান থেকে যেতে পারবি না। তখন সে অনেক কান্নাকাটি করে পরে জীবন ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে হুজুর বলে যে তাহলে তোকে আজকেই পুরো এই এলাকা ছাড়তে হবে। পরে সে রাজি হয় যে হ্যাঁ আমি ওই জিন চলে গেছে, আমিও চলে যাব, আমি থাকবো না এখানে, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তারপরে আপনার হুজুর বলে যে তুই যে এখান থেকে চলে যাবি তার আমরা কেমনে বুঝবো? পরে হুজুর বলে যে তুই এখান থেকে যাওয়ার সময় ওই জারুল গাছের একটা বড় ডাল ভেঙে দৌড়ের মাঝখানে ফেলে রেখে যাবি, যখন যাবি। তখন আমরা লক্ষ্য করলাম যে হুজুর ওই হাতটা ছেড়ে দেয়। হাতটা ছেড়ে দেওয়ার পর আমার মামাতো বোন মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে জারুল গাছের কোন একটা, মানে কেউ অনেক জোরে ডাল ভাঙছে এরকম একটা শব্দ। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাদের নানু বাড়ির দুয়ারে একটা ডাল ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর সে হয়তো চলে যায়। রাসেল ভাই এটাই ঘটনা ছিল। আসলে এই ঘটনা থেকে কিছু আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমি একটা জিনিস শুনেছিলাম যে জিন জাতি নাবালক হয় অনেক কয়শো বছর বয়সে জানি, কিন্তু তার বর্ণনা মতে তার বয়স ছিল 18 আমার দেখা মতে, এবং তার ধর্ম ছিল হিন্দু। আমি এটা জানি যে জিনদের ধর্ম হিন্দু হতে পারে, কিন্তু একটা জিন তার অবয়ব কালি, সে তাকে জিন বলে আখ্যায়িত করে নাই আমার জানার মতে। সে বলেছিল যে সে কালী, হিন্দুদের যে আমরা কালী বলি সে কালী, তার সাথে একটা জিন ছিল, মানে তাহলে কি সে জিন ছিল না? মানে রাসেল ভাই এই গল্পটার সত্যতা আমি নিজেই এই ঘটনাটা আমি নিজে ওখানে থাকাকালীনই এই ঘটনাটা আমি দেখি, যার কারণে এই ঘটনাটা শেয়ার করা এবং আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম যে এইগুলো আসলেই কি জিন না অন্য কোনো জাতি। যাই হোক, যেহেতু আমি প্রত্যন্ত এলাকা থেকে কোনো একটা গ্রাম থেকে বিলংস করি, তাই আমি অনেক ঘটনাই জানি, কোনোটাই বলে হওয়া ওঠেনি, কিন্তু যে এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, নিজেই এক্সপিরিয়েন্স করা, তাই ঘটনাটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামীতে আরো অনেক ঘটনা পাঠাবো আমাদের এলাকার। রাসেল ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালোর দলেই থাকবেন।